মোজাম্মেল খান আবারও নিচে চলে গেছেন। মেঘকে দেখতে ছেলের বাবা আর ছেলের মা আসছে। ছেলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, দেখতে শুনতে খুবই ভালো। মোজাম্মেল খানের পরিচিত একজন এই সম্বন্ধের কথা বলেছেন। বাবা মায়ের একমাত্র ছেলে। উত্তরাতে নিজস্ব বাসা আছে, এলাকায় বেশ নামডাকও আছে। ওনাদের একটাই ইচ্ছে, মেয়েকে হতে হবে সুন্দরী, যাতে ছেলের সঙ্গে মানায়। বাড়িতে কোনো কাজ করতে হবে না, যখন যা ইচ্ছে করতে পারবে। এইসব শুনেই মোজাম্মেল খান মোটামুটি রাজি হয়ে গেছেন। মোজাম্মেল খান একাই ছেলের বাড়িতে গিয়ে ছেলে দেখে আবার তাদের নিজের সাথে করে বাসায়ও নিয়ে আসছেন। মোজাম্মেল খান ছেলের বাসায় থাকতেই আলী আহমেদ খানকে কল দিয়ে বাসায় আসতে বলেছেন। মালিহা খান আর বাড়ির হেল্পিং হ্যান্ডরা মিলে তাদের জন্য নাস্তা রেডি করেছেন। উপরে হালিমা খান আর আকলিমা খান মেঘকে শাড়ি পরানোর জন্য জোরাজুরি করছেন। মেঘ শাড়ি ছুঁড়ে ফেলে চিৎকার করে বলছে, তোমরা আমার সাথে এমন কেন করছো? তোমরা কি চাও আমি মরে যাই? হালিমা খান মেঘের মুখ চেপে ধরে আর্তনাদ করে বললেন, আজে বাজে কথা একদম বলবি না। ছেলে দেখা বিষয়ে আমি কিছুই জানি না। তোর আব্বু হুট করে তাদের নিয়ে বাসায় হাজির হয়েছেন। এখন তুই রেডি না হলে বাড়িতে তুলকালাম কাণ্ড শুরু হয়ে যাবে। মারে, আমার কথা মান একটু। মেঘ কাঁদতে কাঁদতে বলল, আমি বিয়ে করব না আম্মু। আকলিমা খান মেঘের চোখ মুছে শীতল কণ্ঠে বললেন, ছেলে পছন্দ না হলে তোকে বিয়ে করতে হবে না। তুই শুধু রেডি হয়ে নিচে যাবি আর আসবি, ঠিক আছে? মেঘ আবারও বলল, আব্বুর দেখানো কোনো ছেলেকেই আমার পছন্দ হবে না, আমি বিয়ে করব না। মোজাম্মেল খান নিচ থেকেই উচ্চস্বরে ডাকলেন, কি হলো, তোমাদের আর কতক্ষণ লাগবে? হালিমা খান আর আকলিমা খান দুজনে মেঘের চোখ মুখ মুছে মেঘকে সাজাতে শুরু করেছেন। মেঘের দু চোখ বেয়ে অনর্গল পানি পড়ছে। বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে মেঘ। আবিরই মেঘের জীবনের একমাত্র স্বপ্নপুরুষ। আবির ব্যতীত এই ১.৫ বছরে কাউকে নিয়ে ১ সেকেন্ডের জন্যও ভাবেনি। অথচ আজ সব কিছু তছনছ হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই মেঘকে এক কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হবে। ভেতরে ভেতরে মেয়েটা চিৎকার করে বলছে, আমি আবির ভাইকে ছাড়া কাউকে বিয়ে করব না। অথচ মুখ ফুটে কিছুই বলতে পারছে না। কান্না গলায় আটকে মেঘের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। কাশতে কাশতে চোখ লাল হয়ে গেছে, তবুও কান্না থামছেই না। ২০-২৫ মিনিট পর মোজাম্মেল খান আবারও উপরে আসছেন। ততক্ষণে মেহমানদের নাস্তা খাওয়া শেষ। আলী আহমেদ খান বাসায় ফিরে কেবলই ফ্রেশ হতে গেছেন। মালিহা খানও নিজের রুমেই বসা। মেঘকে অনেক জোরাজুরি করেও শাড়ি পরাতে পারেনি, তাই সবুজ রঙের একটা 3 পিস পরিয়ে আকলিমা খান মোটামুটি সাজিয়ে দিয়েছেন। চোখে কাজল আর ঠোঁটে লিপস্টিক দিলেই মেয়েটিকে অসম্ভব সুন্দর লাগে। আকলিমা খানও সেটাই করেছেন। মোজাম্মেল খান দরজা থেকে মেঘকে দেখেই কপাল গুটালো। ভেতরে এসে গম্ভীর কণ্ঠে বলল, কি শুরু করেছো তুমি? আর কতক্ষণ ওনাদের বসিয়ে রাখবো? মেঘ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন, আমাকে ভাইজান বলেছিল পাত্রপক্ষ বাসায় এনে
তারপর কথা বলতে। আমি তাই করেছি, এখন দেখি কে আটকায়। মেঘ মনে মনে আওড়ালো, আমার আবির ভাই আসলে এক মুহূর্তেই সব কিছু ছাড়খাড় করে দিবে, তারপর বুঝবা কে আটকায়। অকস্মাৎ নিচ থেকে আবিরের চিৎকারের শব্দ ভেসে আসছে। আবিরের কণ্ঠ কানে বাজতেই মেঘ সহসা বিপুল চোখে তাকালো। সর্বাঙ্গে হিমশীতল হাওয়া বয়ে যাচ্ছে, দু চোখ চিকচিক করছে। আবিরের কণ্ঠে একের পর এক হুঙ্কার আসছে। মোজাম্মেল খান দ্রুত রুম থেকে বেরিয়ে গেলেন। ওনার পেছন পেছন হালিমা খান ও আকলিমা খানও ছুটলেন। মেঘের দু চোখ বেয়ে তখনও পানি পড়ছে, কিন্তু ঠোঁট জুড়ে প্রশান্তির হাসি ফুটেছে। মেঘ দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, আপনি আমার অভয়, আপনিই আমার প্রণয়। তাই তো দণ্ডে দণ্ডে আপনার অনুসঙ্গে ডুবে যেতে চাই। মোজাম্মেল খান রুম থেকে বের হয়ে বেলকনি থেকে নিচে তাকাতেই চোখে পড়ল আবির একটা ফুলদানি ফ্লোরে ছুঁড়ে চিৎকার করে বলছে, আর কোনোদিন যদি এই বাসার চৌকাঠ পার করার চেষ্টা করেন তাহলে জীবন নিয়ে ফিরতে পারবেন না। পাত্রপক্ষ ভয়ে এক প্রকার জীবন বাঁচাতে পালিয়েছে। মোজাম্মেল খান সিঁড়ি দিয়ে নামতে নামতে চিৎকার করে বললেন, সমস্যাটা কি তোমার? আমার কোনো সমস্যা নেই। তুমি বিয়ে করবে না বলে কি এই বাড়ির কারো বিয়ে হবে না? আবির উচ্চস্বরে চেঁচিয়ে উঠল, না, হবে না। আগামী 6 মাস এই বাড়িতে কোনো বিয়ে হবে না। তোমার কথাই শেষ কথা? আবির রাগান্বিত কণ্ঠে পুনরায় বলল, হ্যাঁ, এই ব্যাপারে আমার সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। মোজাম্মেল খান রাগে ফোঁস করছেন। অতিরিক্ত রাগে আবিরের চোখ মুখ লাল টকটকে হয়ে গেছে। মালিহা খান, আকলিমা খান আর হালিমা খান তিনজনেই আবিরকে থামানোর চেষ্টা করছেন। আজ আবিরকে থামানো সম্ভব না। মোজাম্মেল খানও রাগের চোটে যা তা বলছে। আবিরও প্রত্যুত্তরে নিজের ক্ষোভ প্রকাশ করেই চলেছে। আবির রাগে সবার পাশ কাটিয়ে উপরে যেতে যেতে বিড়বিড় করে বলল, এরপর পাত্রী দেখার নাম করে কেউ এই বাসায় আসলে চৌকাঠ পার হওয়ার আগেই দোপা ভেঙে দেব। অতিরিক্ত রাগে আবিরের শরীর ঘেমে একাকার অবস্থা। শার্টের বোতাম খুলতে খুলতে একটু এগোতেই মেঘের সঙ্গে দেখা। ডাগর ডাগর দু চোখে গাঢ় কাজল আর আর ঠোঁট ভর্তি লিপস্টিক দেখে আবিরের মেজাজ তুঙ্গে। মেঘ ছলো ছলো নয়নে তাকিয়ে আছে। এমন সময় আলী আহমেদ খান নিজের রুম থেকে বের হয়েছেন। মোজাম্মেল খান তখনও নিজের মতো বকবক করেই যাচ্ছেন। আবির দীর্ঘশ্বাস ছেড়ে দুহাতের পুরো বৃদ্ধাঙ্গুল দিয়ে মেঘের দু চোখের কাজল লেপটে দিয়েছে। সাথে সাথে ডান হাতের বৃদ্ধাঙ্গুলে মেঘের চোখে ঘষা দিয়ে লাল টকটকে লিপস্টিক গাল পর্যন্ত ছড়িয়ে দিয়েছে। মেঘ হাহাম্মকের মতো তাকিয়ে আছে। আবির গম্ভীর কণ্ঠে বলল, নিচে তোর শ্বশুর অপেক্ষা করছে, যা নিজের রূপটা দেখিয়ে আয়। আবির ফুসফুস করে নিজের রুমে চলে গেছে। মেঘ ঘাড় ঘুরিয়ে কতক্ষণ আবিরের দিকে তাকিয়ে রইল। নিচ থেকে আলী আহমেদ খানের ধমকের শব্দে মেঘ লাফ দিয়ে ওঠে। সঙ্গে সঙ্গে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে। ড্রেসিং টেবিলে নজর পড়তেই মেঘ গুটিসুটি পায়ে এগিয়ে গেল। লেপটে যাওয়া কাজল আর গাল ভর্তি ছড়ানো লিপস্টিক দেখে মেঘ মুচকি হেসে বলল, আবির ভাই, আপনি বড্ড হিংসুটে। তবে এই হিংসুটে মানুষটাকে আমি ভালোবাসি। নিচ থেকে চিৎকার চেঁচামেচির শব্দ আসছে। মেঘ ভয়ে গুটিসুটি মেরে বিছানার এক কর্নারে
বসে আছে। দু একবার উঠে দরজা পর্যন্ত গিয়েও ফিরে এসেছে। আবিরের প্রতি মেঘের অগাধ বিশ্বাস, না আবির একাই সব কিছু সামলে নিতে পারবে। আবিরের প্রতি মেঘের অগাধ বিশ্বাস, আবির একাই সব কিছু সামলে নিতে পারবে। কিন্তু আজ তা হলো না। দুই ভাই এক পীড়নে আবির আটকে গেল। আল্লাহ হামিদ খান হুঙ্কার দিয়ে উঠলেন, তোমাদের জন্য কি এলাকায় মান সম্মান নিয়ে বাঁচতে পারবো না? আবির শার্টের বোতাম লাগাতে লাগাতে ভাবলেশহীন জবাব দিল, মান সম্মান যাওয়ার মতো কাজ না করলেই হয়। আলী আহমেদ খান আবারও চেঁচালেন, আমরা কি করব না তা কি তোমাদেরকে বলে করতে হবে? আবির নিশ্চুপ দাঁড়িয়ে আছে। মোজাম্মেল খান দু হাতে মাথা চেপে ধরে বসে আছেন। আলী আহমেদ খান আবারও বলতে শুরু করলেন, শুধু হাতে পায়ে বড়ই হয়েছ, কিন্তু মানুষের সাথে কেমন আচরণ করতে হয় তা শিখনি। এই মানুষগুলো যখন বাহিরে আমার উপর আঙুল তুলবে, তখন কি জবাব দিব আমি? আমার ছেলে হয়ে তোমার এই আচরণ কিভাবে হতে পারে? তোমরা প্রতিনিয়ত প্রমাণ করছো তোমরা কারো ভরসার যোগ্য না। তোমাদের উপর ভরসা করলে একদিনেই আমার সাম্রাজ্য ধ্বংস করে ফেলবে। আবির দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ধীর কণ্ঠে বলল, আবু, প্লিজ মাথা ঠান্ডা করুন। আপনি অসুস্থ। আমার আচরণ নিয়ে তোমার ভাবতে হবে না। তোমার আচরণই সব কিছু বুঝিয়ে দিয়েছে। আবিরের ভেতরের ক্রোধ কোনোভাবেই আটকাতে পারছে না। রাগী স্বরে বলল, ঠিক আছে, আমি যেহেতু আপনার সাম্রাজ্যের একমাত্র সমস্যা, সেই সাম্রাজ্যে আর কলঙ্কিত না করি। আবির দীর্ঘ কদম ফেলে বাসা থেকে বেরিয়ে যাচ্ছে। আলী আহমেদ খান পেছন থেকে আবারও হুঙ্কার দিয়ে উঠলেন, এটা ভদ্রলোকের বাড়ি, এই বাড়িতে কোনো গুন্ডা বদমাশের জায়গা নেই। আবির কথাটা শুনেও ফিরে তাকায়নি। বাড়ির দিন করতেই এক কোনায় চুপ করে দাঁড়িয়ে আছেন। আলী আহমেদ খান আর মোজাম্মেল খানের রাগে তারা বরাবরই চুপ থাকে। আবির বেরিয়ে গেলেও দুই ভাই এখনো থামতে পারছে না। বুকের ভেতরের ক্রোধ থেমে থাকার নয়। কোনো ব্যক্তি আলী আহমেদ খানের যতই প্রিয় হোক না কেন, খানবাড়ির মান সম্মানে আঘাত করলে আলী আহমেদ খান তাকে কখনোই ছেড়ে দেন না। হোক সেটা কিংবা আবির, আর 28 বছর পূর্বে আবিরের ফুপ্পি। প্রিয়র চেয়েও প্রিয় মানুষকেও ক্ষণিকের ব্যবধানে অপ্রিয় করে তুলতে সক্ষম। ঘণ্টাখানের মধ্যে খানবাড়ির পরিবেশ নিস্তব্ধ হয়ে গেছে। যে যার রুমে চলে গেছেন। আলী আহমেদ খান প্রেশারের ঔষধ খেয়ে শুয়ে পড়েছেন। মালিহা খান ওনার পাশে বসে আস্তে করে বললেন, ছেলেটাকে এভাবে কথা বলা আপনার ঠিক হয়নি। আপনি ভাববেন না যে আমি আপনাকে জ্ঞান দিচ্ছি। আবির তানভীর দুজনেই মেঘকে অনেক বেশি আদর করে। তাই মেঘের বিয়ের ব্যাপারটা ওরা কিছুতেই মানতে পারছে না। এদিকে মেঘের আব্বু একের পর এক ছেলে দেখেই যাচ্ছে। ওদের কি দোষ? আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে বললেন, ছেলেকে কল দিয়ে বাসায় আসতে বলো। মালিহা খান সঙ্গে সঙ্গে নিজের ফোন থেকে আবিরের নাম্বারে কল দিল, কিন্তু আবিরের ফোন বন্ধ। টানা 2-3 বার কল দেওয়ার পরও বন্ধ পেয়ে মালিহা খান ভয় সিটিয়ে পড়েছেন। ততক্ষণে আলী আহমেদ খান ঘুমিয়ে পড়েছেন। মালিহা খানের রুম থেকে বেরিয়ে দ্রুত হালিমা খানকে ডাকলেন। মোজামিল খান রুমেই বসা। ভাবির আতঙ্কিত কণ্ঠ শুনে জিজ্ঞেস করলেন, কি হয়েছে ভাবি? ভাইজানের কিছু হয়েছে? না, আবিরের ফোন বন্ধ, কল দিয়ে পাচ্ছি না। মোজামিল খান নিজের ফোন থেকেও কয়েকবার চেষ্টা করলেন। বন্ধ। বেশ স্বাভাবিক কণ্ঠে বললেন, রাগ করে বেরিয়েছে,
তাই হয়তো ফোন বন্ধ। খুলে ফেলবে কিছুক্ষণের মধ্যে, আপনি রেস্ট নিন। হালিমা খানও বেশ কিছুক্ষণ বুঝিয়েছেন, কিন্তু মালিহা খানের আতঙ্ক কমছেই না। তানভীরকে কল দিয়ে বলেছে, তানভীর ওখান থেকেই পরিচিত সবার সাথে যোগাযোগ করেছে, কিন্তু আবিরের সাথে কারো কথা হয়নি। রাকিবকে কল দেয়, রাকিব বলল, আবির যাওয়ার সময় আমাকে বলেছে প্রয়োজনে আজই আব্বু চাচুকে সব বলে দিব, তবুও এত প্যারা নিতে পারবো না। তানভীর বাসার ঘটনা যা জানে সবটাই রাকিবকে জানিয়েছেন। সব জায়গায় খোঁজ খবর নিতে বলেছে। এত ঘটনার মাঝে মেঘের কোনো হদিশ নেই। ইকবাল খান সন্ধ্যার দিকে অফিস থেকে ফেরার পথে মিমকে প্রোগ্রাম থেকে নিয়ে আসছে। বাসায় এসে এসব ঘটনা শুনে ইকবাল খান স্তব্ধ হয়ে গেছেন। মিম সঙ্গে সঙ্গে ছুটল মেঘের রুমের দিকে। মেঘের রুমের দরজা বন্ধ। অনেকক্ষণ ডাকার পর মেঘ ঘুম থেকে উঠে দরজা খুলে দিয়েছে। মেঘের চোখ আর ঠোঁট এখনো আগের মতোই আছে। মিম ভ্রু কুঁচকে বলল, তোমার এই অবস্থা কেন? মিম মেঘ আয়নায় নিজের মুখটা দেখে মুচকে হেসে বলল, এমনি। মিম মেঘের ফোন মেঘকে দিয়ে আতঙ্কিত কণ্ঠে বলল, তুমি হাসছো? ভাইয়া যে রাগ করে বাসা থেকে বেরিয়ে গেছে তা কি তুমি জানো? এমনকি ভাইয়ের ফোনও নাকি বন্ধ। মেঘ আঁতকে উঠে বলল, কে? মেঘ তাড়াতাড়ি আবিরের নাম্বারে ডায়াল করলো। সত্যি সত্যি নাম্বার বন্ধ। ইন্টারনেটে সব জায়গা থেকে মেসেজ দিয়েছে, কিন্তু আবির কোথাও নেই। মেঘের চোখ মুখ মুহূর্তেই অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে। বুকের ভেতর আতঙ্ক বাসা বেঁধেছে। মেঘের এখন নিজের উপর খুব রাগ হচ্ছে। না ঘুমিয়ে তখন রুম থেকে বের হলেই পরিস্থিতি বুঝতে পারত। অন্তত আব্বু আর বড় আব্বুর সামনে কিছু একটা বলতে পারত। মিম শীতল কণ্ঠে বলল, আজ তোমার ফোনটা নেওয়া একেবারেই উচিত হয়নি। সরি আপু। মেঘ মৃদু হেসে বলল, তোর কোনো দোষ নেই, সব দোষ আমার কপালের। তুই রুমে যা। মেঘ অনবরত আবিরের নাম্বারে কল দিয়েই যাচ্ছে। ফুপ্পি, জান্নাত আপু, আসিফ ভাইয়া সবার সাথে কথা বলেছে, কিন্তু কেউ কিছু জানে না। মেঘ নিচে নামতে পারছে না, কারণ আজকের এই ঘটনার জন্য মেঘ নিজেকেই দায়ী করছে। মেঘ উপায় না পেয়ে বন্যাকে কল দিল। বন্যা কল রিসিভ করতেই মেঘ একে একে সব বর্ণনা করেছে। বন্যা শান্ত স্বরে বলল, আচ্ছা, আজ রাত পর্যন্ত অপেক্ষা কর, দেখ উনি আসেন কিনা। ফোন বন্ধ জেনেও মেঘ একের পর এক কল দিয়েই যাচ্ছে। রাত 9টার দিকে তানভীর মেঘকে কল দিল। মেঘ কান্না ভেজা কণ্ঠে জিজ্ঞেস করল, ভাইয়া, আবির ভাই কোথায়? তানভীর মোলায়েম কণ্ঠে বলল, আমি খোঁজ নিচ্ছি, যোগাযোগ হলে জানাবো। তাছাড়া আগামীকাল আমি বাসায় ফিরবো, তুই মন খারাপ করে থাকিস না। মেঘ কাঁদতে কাঁদতে বলল, আমার জন্য তোমাদের এত ঝামেলা, আমি যেদিকে দুচোখ যাই সেদিকেই চলে যাব। তানভীর ঠান্ডা কণ্ঠে বলল, পাগলামি করিস না বনু, একটু বোঝার চেষ্টা কর। মেঘ কল কেটে দিয়েছে। রাতে কারো খাওয়া দাওয়া নেই, যে যার মতো আবিরকে কল দিচ্ছে। পরিচিত সবার সাথে বারবার যোগাযোগ করেছে, কিন্তু কেউ কিছুই জানে না। বন্যারাতে আবারও কল দিয়ে খোঁজ নিয়েছে। 2 দিন কেটে গেছে, আবির এখনো বাসায় ফিরেনি। 2 দিন ধরে কোনো অফিসেও যাচ্ছে না। আলী আহমেদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান নিজেদের মতো খোঁজ খবর নিয়েই যাচ্ছেন, কিন্তু আশানুরূপ ফলাফল পাচ্ছেন না। আজ বিকেলে বন্যা মেঘদের বাসায় আসছে।
মেঘকে রুমে না পেয়ে সরাসরি ছাদে গেল। মেঘ চোখ বন্ধ করে সোফায় হেলান দিয়ে বসেছিল। বন্যা মৃদু স্বরে ডাকল, মেঘ। বন্যা মেঘ বন্যাকে দেখে বসা থেকে উঠে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমার জীবনে এত কষ্ট কেন? বন্যা মেঘের মাথায় হাত বুলিয়ে শান্ত স্বরে বলল, কষ্ট সবার জীবনেই থাকে। কেউ মনের মধ্যে চেপে রাখতে পারে, আবার কেউ পারে না। মন খারাপ করিস না। দোয়া করি আবির ভাইয়া যেন তাড়াতাড়ি ফিরে আসেন। মেঘকে বেশ কিছুক্ষণ বোঝানোর পর মেঘ শান্ত হয়েছে। দুই বান্ধবী পাশাপাশি বসা। বন্যা হঠাৎ ধীর কণ্ঠে বলল, একদিক থেকে তুই খুব ভাগ্যবতী। কোন দিকে? এই যে আবির ভাইয়ের প্রেয়সী হিসেবে দুনিয়া উল্টে যাক আর যাই হয়ে যাক, তোর বিপদে উনি ঠিকই তোকে বাঁচিয়ে নেন। এমন মানুষ পাওয়া ভাগ্যের বিষয়। সেই ভাগ্যটাকে তো কোনোভাবেই ধরে রাখতে পারছি না, আর নিজেকে শক্তও রাখতে পারছি না। তুই কিভাবে এত শক্ত থাকিস? বন্যা মলিন হেসে বলল, শক্ত থাকি না, তবে শক্ত থাকার চেষ্টা করি। কিভাবে? তুই একদিন বলেছিলি মানুষ নিরন্তর সুখের নির্খোঁজে, কষ্ট আড়াল করে প্রতিনিয়ত স্বভাবসিদ্ধ হাসে। সত্যি বলতে এটাই বাস্তবতা। জীবনে চলার পথে প্রতিটা মানুষই মানসিক শান্তি খোঁজে, যেখানে সে সর্বোচ্চভাবে ভালো থাকতে পারবে। কিন্তু সেই সুখের স্থান সবার ভাগ্যে জোটে না। তখন বাধ্য হয়ে ভালো থাকার অভিনয় করতে হয়। মেঘ ভ্রুকুচকে প্রশ্ন করল, তোর আবার কি হয়েছে যে তোকে অভিনয় করতে হয়? বন্যা মলিন হেসে বলল, তেমন কিছু না, বাদ দে। মেঘ ভারী কণ্ঠে বলল, আমি বাদ দিব না, তোকে আজ বলতেই হবে। আমি প্রায় খেয়াল করি তুই মাঝে মধ্যে মনমরা হয়ে থাকিস, নিজ জিজ্ঞেস করলে ইগনোর করিস। আজকে তোকে বলতেই হবে। জানি কথাগুলো শুনলে তোর কষ্ট লাগছে, কারণ আমি তোর বেস্ট ফ্রেন্ড হয়েও তোর কাছে এত বড় সত্যিটা লুকিয়েছি। মেঘ ভ্রুকুচকে আতঙ্কিত কণ্ঠে প্রশ্ন করল, কি হয়েছে তোর? আমাদের এসএসসি পরীক্ষার পর অনেকদিন তোর সাথে আমার যোগাযোগ ছিল না। তখন হাতে ফোনও ছিল না। ওই সময় মামা বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। ওখানে এক মামাতো ভাইয়ের সাথে মোটামুটি ভালো মিল হয়েছিল। ভাইয়া তখন বাড়িতে পড়তো, ভাইয়া তখন রাবিতে পড়তো। ছুটিতে বাড়ি আসছিল। আর যেহেতু ভাইয়াদের বাসাতেই আমরা বেড়াতে গিয়েছিলাম, সেই সুবাদে দুষ্টামি ফাজলামও করতাম। একদিন আম্মু মামা মামি কথা বলছিল, কথার মাঝখানে আমাদের দুজনের কথা ওঠে, আর মোটামুটি বিয়ের আলোচনা শুরু হয়ে যায়। তখন আমি আর ভাইয়া দুজনেই রুমে উপস্থিত। আমি ফাজলামো করলেও সেটা ভাই হিসেবে করতাম, কিন্তু আম্মুদের আলোচনায় তার সম্পূর্ণ বদলে গেছে। ভাইয়ের সাথে আমার ওইসব কিছু নেই, এটা আম্মুকে বলার পর আম্মু বলছে এই বিয়ের আলোচনা আরও 1 বছর আগেই হয়েছিল, যেটা এতদিনে প্রকাশ পেয়েছে। মূল কথা, তারা দেখতে চেয়েছিল আমার আর ভাইয়ার বন্ডিংটা কেমন হয়। এসব জানার পর আমি আরও বেশি হতাশ হয়ে গিয়েছিলাম। বাধ্য হয়ে সুযোগে ভাইয়াকে সব কিছু খুলে বলি। ভাইয়া সাহায্য করার বদলে আমায় প্রপোজ করে বসলেন। তখন রাগ করে মামা বাড়ি থেকে চলে আসি। এরপর থেকে ভাইয়া মাঝে মাঝে আম্মুর নাম্বারে কল দিত। যেহেতু প্রাথমিকভাবে বিয়ের আলোচনা হয়েই ছিল, তাই আম্মুও আমাকে ফোন দিতেন। আমি না চাইতেও ওনার সাথে কথা বলতাম। ধীরে ধীরে আমিও মানসিকভাবে সেই মানুষটার সাথে জড়াতে শুরু করি। আমার যেহেতু আলাদা ফোন ছিল না,
ওইভাবে কথাও হতো না। একদিন আপুর ফোন থেকে ফেসবুকে ওনার আইডি চেক করি, যা দেখে আমি রীতিমতো টাসকে খেয়েছিলাম। ওনার আইডিতে একের পর এক মেয়ের ছবি। ওনার বন্ধু তালিকায় ছেলে নেই বললেই চলে, তার মধ্যে একজনের সাথে বেশ কিছু ছবিও পোস্ট পোস্ট করা, যার সবগুলোতেই রোম্যান্টিক ক্যাপশন দেওয়া। আমি সেসব সহ্য করতে না পেরে ওনাকে কল দিয়ে রাগারাগি করি। এক পর্যায়ে উনি স্বীকার করেন যে সেই মেয়ে তার গার্লফ্রেন্ড, শুধুমাত্র পরিবারের মানুষের সামনে ভালো সাজার জন্য এমনটা এমন কাজটা করেছে। তাছাড়া উনি আমার চেয়ে ভালো কাউকে ডিজার্ভ করে, আরও কত কি। বনে দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে আমারও বলল, সেদিনের পর একটা কথাই মাথায় ঢুকেছে, জীবনে বহুরূপী মানুষের চেয়ে একজন অতি সাধারণ মানুষও ঢের ভালো। মানুষটা নিষ্ঠুর কিংবা পাষাণ হোক, তবুও একান্ত আমার হোক। মেঘ বন্যার গুরুগম্ভীর চেহারায় খানিকক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ মুখ ভার করে বলে উঠল, এত বড় ঘটনাটা আমাকে না জানিয়ে তুই কিভাবে ছিলি? বন্যা ইতস্ততভাবে জবাব দিল, অপ্রত্যাশিত ঘটনায় আমি নিজেই হতভম্ব হয়ে গিয়েছিলাম। তখন অনিশ্চিত ব্যাপারটা ভুলে যাওয়ার ছিল আমার একমাত্র লক্ষ্য। তাছাড়া আমি তো তোকে খুব ভালো করে চিনি, এইরকম একটা ঘটনা শুনলে তুই নিজেই মানসিকভাবে ভেঙে পড়তি। যে আঘাত আমি পেয়েছি সেটা ইচ্ছেকৃত তোকে দিব, এতটা নিষ্ঠুর আমি নই। মেঘ ভরাট কণ্ঠে জিজ্ঞেস করল, তারপর কি বিয়ে ভেঙে গেছে? আমি ভেঙে দিয়েছি, যার কারণে আম্মু মামার বাড়িতে গেলে এখনো অনেক কথা শুনতে হয়। ওনাদের নজরে ওনাদের ছেলে একদম নিষ্পাপ, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেও তারা না দেখার মতো আচরণ করে। তাই আমি নিজেকে অপকৃষ্ট মেনে নিয়েই মামার বাড়ির সাথে যোগাযোগ বন্ধ করেছি। বাসায় কেউ কিছু বলেনি। আমার বাসার মানুষ সবটাই জানে, বরং ওই সময়টাতে আব্বু আর আম্মুই আমাকে সাপোর্ট করেছে। তাছাড়া আব্বু আগে থেকেই এই সম্পর্কে তেমন আগ্রহী ছিলেন না। মেঘ শীতল স্বরে জিজ্ঞেস করল, তুই কি ওনাকে এখনো মিস করিস? বন্যা মেঘের দিকে তাকিয়ে ফিক করে হেসে বলল, প্রয়োজনে দুর্বাঘাসে ফাঁস দিব, তবু দুশ্চরিত্র বেটাকে মিস করব না। মেঘার বন্যা দুজনেই হাসছে। এর মধ্যে মিম পেছন থেকে শক্তপোক্ত গলায় বলে উঠল, বন্যাপু, তুমি দুর্বাঘাসে ফাঁস নিবা কেন? মেঘার বন্যা দুজনে একসঙ্গে ঘুরে তাকালো। বন্যা হেসে বলল, আরে মজা করছিলাম, আম্মু তোমাদের ডাকছে, চলো। তিনজনই একসঙ্গে নিচে আসছে। বন্যা সচরাচর মেঘেদের বাসায় আসে না, হঠাৎ আসলে তার জন্য বাহারি নাস্তার আয়োজন করা হয়। আজও তার ব্যতিক্রম হয়নি। বন্যা অল্প নাস্তা করে মেঘের সঙ্গে সোফায় বসে গল্প করছে। এমন সময় তানভীর বাসায় আসছে। বন্যাকে দেখেই ভ্রু কুঁচকে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে সোজা নিজের রুমের উদ্দেশ্যে হাঁটা দিল। কয়েকটা সিঁড়ি উঠতেই মেঘ ডাকল, ভাইয়া।